সাইয়েদ 4 কি সত্যিই অন্ধ করতে পারবে আমেরিকা ইসরায়েলকে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে নতুন এক সতর্কতা ভেসে উঠছে, আর সেই সতর্কতার উৎস তেহরান। ইরান নতুন এক অস্ত্র সামনে এনেছে, যাকে তারা দাবি করছে এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ বিমান, এমনকি তাদের যুদ্ধজাহাজকেও অন্ধ করে দিতে পারে। এই মুহূর্ত চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি নিরাপদ সামরিক হলঘর, চারদিকে ক্যামেরার লাইট, দেশের শীর্ষ সামরিক ভাষ্যকাররা চুপচাপ দেখে যাচ্ছেন, আর মাঝখানে রাখা এক রহস্যময় বক্স আকৃতির অস্ত্র, কেবল, অ্যান্টেনা আর প্রযুক্তির জটিলতায় মোড়া। এটাই সাইয়েদ 4, ইরানের সর্বশেষ ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। ইরান বলছে এই সিস্টেম আমেরিকার বোমারু বিমানকে বিভ্রান্ত করতে পারে, ইসরায়েলের F-35 স্টেলথ জেটকে বিপথে নিতে পারে এবং শত্রুপক্ষের নেভিগেশন, পজিশনিং, স্যাটেলাইট সবকিছুতে হস্তক্ষেপ করতে পারে। ইরানের কথায়, আমরা তোমাদের বিমানকে ব্যাহত করতে পারি, এটাই সত্য। এই ঘোষণা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে নাটকীয় উন্মোচনের মাধ্যমে। কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয়, ইরান আসল সিস্টেমটি দেখায়নি, দেখিয়েছে শুধু একটি প্রতিরূপ বা রেপ্লিকা। কারণ তাদের বক্তব্য, আসল সিস্টেমটি এতটাই সংবেদনশীল, প্রকাশ্যে দেখানো যাবে না। ইরানি সংবাদ মাধ্যমের সূত্র বলছে সাইয়েদ 4 স্যাটেলাইট সিগন্যাল ব্যাহত করতে পারে, শত্রু দেশের ফাইটার জেটের নেভিগেশন বন্ধ করতে এবং বোমারু বিমানের পজিশনিং সিস্টেমকে অকেজো বানাতেও ঝানু। সহজ ভাষায়, এই সিস্টেম শত্রুর বিমানকে বিভ্রান্ত করতে পারে, এমনকি পৃথিবীর সবচেয়ে উন্নত বিমানগুলোকেও। এখানে সবচেয়ে বিস্ময়কর তথ্যটি হলো, ইরান বলছে এই পুরো সিস্টেমটি নারী বিজ্ঞানীদের দ্বারা তৈরি। ইরানের নারী বিজ্ঞানী এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা রাডার, ইলেকট্রনিক যুদ্ধ এবং ড্রোন প্রযুক্তিতে যে বিপ্লব এনেছেন, তারই প্রতীক সাইয়েদ 4। ছবিতে দেখা যায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নারী উদ্ভাবকদের তৈরি বিভিন্ন অস্ত্রের প্রদর্শনী ঘুরে দেখছেন। তেহরানের মূল বার্তাটি ছিল পরিষ্কার, আমাদের নারীরা সুপার পাওয়ারদের চ্যালেঞ্জ করার মতো অস্ত্র বানাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান এই অস্ত্র এখন প্রকাশ করল কেন? সময়টি মোটেও কাকতালীয় নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা দিনকে দিন বাড়ছে, ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। ইরানি সামরিক কমান্ডাররা শুধুই বলছেন একটি বৃহত্তর সংঘাতের প্রস্তুতি চলছে। সাইয়েদ 4 এর উন্মোচন সেই বৃহত্তর বার্তারই অংশ। এটি আক্ষরিক অর্থেই একটি দৃশ্যমান ঘোষণা, ইরান দ্রুতগতিতে তার যুদ্ধক্ষেত্র প্রযুক্তি আপগ্রেড করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের খবর অনুযায়ী, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের প্রায় 6 মাস পর ইরান আবার বড় আকারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে। নেসেটের একটি রুদ্ধদ্বার ব্রিফিংয়ে আইন প্রণেতাদের কাছে এই তথ্য জানিয়েছেন একজন সিনিয়র IDF কর্মকর্তা। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর ঘোষিত পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। কর্মকর্তারা বলছেন যে এই পাল্লা প্রতিরোধের জন্য যথেষ্ট এবং ইসরায়েল পর্যন্ত আঘাত করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তেহরানকে ক্ষেপণাস্ত্রের পাল্লা 500 কিলোমিটারের নিচে সীমাবদ্ধ করতে অনুরোধ জানিয়েছে। ইরান বারবার এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইরাকি মিলিশিয়া ও হুথিদের বার্তা, জর্ডান ঘুরে ইসরায়েলে পৌঁছাবো, সীমান্তে ইসরায়েলের নতুন ভয়। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবার আলোচনার কেন্দ্রবিন্দু গাজা নয়, লেবানন নয়, জর্ডান। বহু বছর ধরে যেটিকে ইসরায়েল শান্তির সীমান্ত মনে করত, সেটি রূপান্তরিত হয়েছে একটি নতুন নিরাপত্তা ফ্রন্টে। প্রশ্ন হচ্ছে, হুট করেই কেন জর্ডান সীমান্ত এত ভয়ঙ্কর হয়ে উঠল? আর কেন ইরাকি মিলিশিয়া ও ইয়েমেনের হুথিরা এখন দাবি করছে আমরা জর্ডান ঘুরে ইসরায়েলে পৌঁছে যাব? পটভূমি, যে সীমান্ত একসময় শান্ত ছিল। 1994 সালের শান্তি চুক্তির পর ইসরায়েল ও জর্ডান সীমান্ত বহু বছর খুবই শান্ত ছিল, এতটাই শান্ত যে ইসরায়েল তার 46টি পুরনো আউটপোস্টও পুরোপুরি খালি করে দেয়। এই সীমান্তকে ইসরায়েল নন থ্রেট ফ্রন্ট হিসেবে দেখত, কিন্তু সেই ধারণা পুরোপুরি বদলে গেছে। অক্টোবর 7-এর পর ইরানের ডাবল রিং অফ ফায়ার পরিকল্পনা উন্মোচিত। যখন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়, ইসরায়েলের সামরিক গোয়েন্দারা ভাবতে শুরু করে, এবার কি অন্য সীমান্ত দিয়েও এমন হামলা হতে পারে? একটি বিশেষ রেড টিম তদন্ত করে নতুন বাস্তবতা তুলে ধরে। ইরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ইরানের কুদস ফোর্সের নিহত কমান্ডার সোলাইমানি একটি কৌশল তৈরি করেছিলেন ডাবল রিং অফ ফায়ার, অর্থাৎ মিসাইল, ড্রোন আর গ্রাউন্ড মিলিশিয়াদের দিয়ে চারদিক ঘিরে ইসরায়েলকে আক্রমণ করা। এই গ্রাউন্ড ফোর্সের অংশ হল ইরাকি শিয়া মিলিশিয়া, ইয়েমেনের হুথি যোদ্ধারা, সিরিয়ার ভেতরের ইরান সমর্থিত গোষ্ঠী এবং লেবাননের হিজবুল্লাহ। অক্টোবর 7 হামলা ইরান ভিত্তিক এই পরিকল্পনাকে আরও স্পষ্ট করে দিয়েছে। কেন জর্ডান হঠাৎ হুমকি করিডোর?
ধারণা এখন খুব পরিষ্কার। ইরাকি মিলিশিয়া ও হুথিরা জর্ডান বা দক্ষিণ সিরিয়া দিয়ে ইসরায়েলের দিকে দ্রুত আগাতে পারে। ইসরায়েলি সূত্র অনুযায়ী ইরাক থেকে জর্ডান সীমান্তে পৌঁছাতে কয়েক ঘন্টা লাগে। ওই রুটে পিকআপ ট্রাক, হালকা যান, ছোট অস্ত্র সব চলতে পারে। জর্ডানীয় সেনার তৎপরতা এড়িয়ে তারা জর্ডান নদীর ব্রিজগুলোর দিকে এগোতে পারে। বিশেষ করে 3টি জায়গা তাদের টার্গেট: এলএনবি ব্রিজ, দামিয়া ব্রিজ, গ্যালিলি হ্রদের দক্ষিণের পথ। এগুলো জেরুজালেমের দিকে সরাসরি প্রবেশ পথ। এমনকি লেবাননের হিজবুল্লাহ ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আল আখবার জানিয়েছে, বাগদাদ এবং জর্ডানে নাকি একটি যৌথ ওয়ার রুম চলছে, যেখানে প্রায় 8,000 ইয়েমেনি শ্রমিকের মধ্যে অনেকেই হুথিদের সঙ্গে যুক্ত। ইসরায়েলের পাল্টা ব্যবস্থা, পুরনো আউটপোস্টে ফিরে যাওয়া। ইসরায়েল এই পরিস্থিতিকে দেখে দ্রুত সিদ্ধান্ত নেয় জর্ডান সীমান্ত আবার সামরিক ফ্রন্ট বানাতে হবে। 35 বছরের বেশি বয়সী যারা রিজার্ভ থেকে বাদ ছিলেন তাদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ইসরায়েলি সেনারা বলেছে এরা হয়তো গাজার ভেতরে যুদ্ধ করতে পারবে না, কিন্তু নিজেদের বাড়ির পাশে সীমান্ত রক্ষা করতে অবশ্যই পারবে। ইরানের শক্তি এই ভয়ের মূল কারণ। মধ্যপ্রাচ্যে ইরান এখন সবচেয়ে সংগঠিত মাল্টিফ্রন্ট নেটওয়ার্ক পরিচালনা করছে। হিজবুল্লাহ লেবানন, মিলিশিয়া ইরাক, হুথি ইয়েমেন, সিরিয়ার বিভিন্ন গ্রুপ, গাজার হামাস, রাজনৈতিক ও সামরিক সহায়তা। ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে ইরান এখন বিশ্বের শীর্ষ 5 দেশের একটি। এ কারণেই ইসরায়েল জর্ডান সীমান্তকে আর হালকা করে দেখছে না। তেহরানের 10,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র, লক্ষ্য কি এবার মার্কিন মুল্লুক? উত্তেজনার পারদ চরমে। ইরান এবার এমন এক সামরিক অস্ত্র উন্মোচনের পথে যা পাল্টে দিতে পারে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ। 10,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM নিয়ে আসছে তেহরান। পশ্চিমা বিশ্ব জুড়ে এখন গভীর উদ্বেগ। এটি কেবল হুমকি নয়, এটি যেন ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে সরাসরি বার্তা। এলিট ক্লাবে ইরানের প্রবেশ। ইরানের সংবাদ মাধ্যম দাবি করেছে নতুন এই মারাত্মক ক্ষেপণাস্ত্রটি পরিষেবার জন্য প্রায় প্রস্তুত। এর পাল্লা ইউরোপের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সুদূর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। এটি হবে প্রথম ইরানি অস্ত্র যা মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত করার ক্ষমতা রাখবে। এই সক্ষমতা অর্জন নিঃসন্দেহে তেহরানের সামরিক শক্তিতে নতুন মাত্রা যোগ করল। বর্তমানে ইরানের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র যেমন খোররামশার 4 মাত্র 3,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এটি কেবল উপসাগরীয় দেশ ইসরায়েল বা পূর্ব ইউরোপে পৌঁছাতে পারে, কিন্তু নতুন ICBM সেই সীমা বহুগুণ বাড়িয়ে দিল। এখন পর্যন্ত কেবল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়াই এতদূর আন্তঃমহাদেশীয় সীমানা অতিক্রম করার সক্ষমতা রাখে। ইরান সেই এলিট ক্লাবে যোগ দিতে চলেছে। এই সামরিক প্রদর্শনের সময়কাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটিই হলো ঘটনার সবচেয়ে বড় টুইস্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক স্বীকারোক্তির কয়েকদিন পরেই এই ক্ষেপণাস্ত্রের ঘোষণা এলো। 7 নভেম্বর ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের জন্য তিনি অনেকাংশে দায়ী ছিলেন। ট্রাম্প বলেছিলেন ইসরায়েল প্রথমে আক্রমণ করেছিল, সেই আক্রমণটি ছিল খুবই শক্তিশালী, আমি এর জন্য অনেক বেশি দায়ী ছিলাম। যুদ্ধের ষড়যন্ত্রে মার্কিন প্রেসিডেন্টের এই সরাসরি ভূমিকা যেন আগুনে ঘি ঢেলেছে। ইরান সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে যেন সেই স্বীকারোক্তির জবাব দিল। অবশ্য ইরান কেবল ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই জবাব দিচ্ছে না, তারা আইনি পথেও হাঁটতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ট্রাম্পের মন্তব্য মার্কিন ইসরায়েল ষড়যন্ত্রের স্পষ্ট প্রমাণ। তেহরান এখন ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। বাঘাইয়ের কথায় নিশ্চয়ই এই স্বীকারোক্তি যে কোনো আদালতে এই আক্রমণাত্মক আইনে আমেরিকার অংশগ্রহণের একটি স্পষ্ট কারণ হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ একদিকে ক্ষেপণাস্ত্রের হুঙ্কার, অন্যদিকে আন্তর্জাতিক ন্যায় বিচারের খোঁজ। তেহরান স্পষ্ট করে দিয়েছে সামরিক আগ্রাসন এবং আইনি ষড়যন্ত্র দুটোই তারা শক্ত হাতে মোকাবিলা করবে। ইরানের এই 10,000 কিলোমিটারের ক্ষেপণাস্ত্রের হুঙ্কার কেবল একটি সংখ্যা নয়, এটি হলো তাদের আত্মরক্ষার প্রতিজ্ঞা। সামরিক বিশ্লেষকেরা বলছেন, ইরান যেন বলছে দূরত্বের সীমা ঘুঁচে যাক, হুঙ্কার পৌঁছাক ঠিকানায়। মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, দুই দেশই এখন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত, আর এই যুদ্ধ শুরু হওয়া কেবল সময়ের অপেক্ষা। প্রতিবেদনে বলা হয়েছে, জুনের যুদ্ধ শেষ হলেও ইরান এখনও বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ধরে রেখেছে, যা দিয়ে 11টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। একই সঙ্গে তারা হাজারো নতুন ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে নেমেছে। অপরদিকে ইসরায়েলও পিছিয়ে নেই, দেশটি নতুন হামলার পরিকল্পনা করছে।
যুক্তরাষ্ট্র নীরবে ইসরায়েলকে সহায়তার প্রস্তুতি নিচ্ছে। আগুনের নিচে আরেক আগুন দেখা যায় না, কিন্তু জ্বলে ওঠে হঠাৎ। ইসরায়েল ইরান সংঘাতের আসল যুদ্ধটা চলছে ছায়ায়, সীমান্তের বাইরে, আকাশের ওপারে, চোখের আড়ালে। গোপন যুদ্ধের সূচনা, নীরবতায় লুকিয়ে থাকে বিস্ফোরণ। মধ্যপ্রাচ্য বহুবার বড় বড় যুদ্ধে পড়েছে, কিন্তু আরেকটা যুদ্ধ আছে, যে যুদ্ধ প্রকাশ্যে কেউ বলে না। ইসরায়েল ও ইরানের ছায়াযুদ্ধ। এখানে নেই ট্যাঙ্ক, নেই জেট, আছে গুপ্তচর, নাশকতা, ভয় আর মনস্তাত্ত্বিক আঘাত। সাম্প্রতিক মাসে এই যুদ্ধ আরও তীব্র হয়েছে। ইরানও বলছে তাদের শক্তি কেউ থামাতে পারবে না। 12 দিনের ঝড় নয়, এর পেছনে আরও গভীর অন্ধকার। অনেকে মনে করেন ইসরায়েল ইরান নতুন সংঘাত শুরু হয়েছিল জুনের 12 দিনের যুদ্ধে, কিন্তু বিশেষজ্ঞরা বলেন এতে শুধু উপরের স্তর। আসল যুদ্ধ চলছে বহু বছর, গোপনে, নীরবে, এজেন্ট আর অদৃশ্য অপারেশনের মধ্যে। এই নীরব যুদ্ধেই ইরান নিজের শক্তি বাড়িয়েছে, নিজেদের তথ্য, প্রযুক্তি, সাইবার ক্ষমতা তীক্ষ্ণ করেছে। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের শীর্ষ গোপন পরমাণু নথি হাতে পেয়েছে, বিজ্ঞানীদের নাম, স্থাপনার মানচিত্র, এমনকি বাড়ির ঠিকানা পর্যন্ত। ইরানি মিডিয়া এটিকে বীরত্বগাথা বানিয়েছে। এক বিজ্ঞানীর গাড়িতে লাল গোলাপ রেখে গেছে রহস্যময় এজেন্ট। আমরা তোমার কাছে পৌঁছাতে পারি। যদিও অনেক বিশ্লেষক বলেন এইসব মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, কিন্তু ইরান দেখিয়েছে তারা দুর্বল নয়। 2018 সালে শুরু হয় আধুনিক ছায়াযুদ্ধের নাটকীয় ধাপ। ইসরায়েলি এজেন্টরা তেহরানের এক গুদাম ভেঙে নিয়ে যায় 1 লক্ষেরও বেশি নথি। চোখের সামনে নজরদারি থাকা অবস্থায় তারা ভারী সেফ খুলে রাতের অন্ধকারে পালায়। এই অভিযান বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করে। ইসরায়েল পরে এসব নথি প্রকাশ করে। এতে ইরানের প্রজেক্ট আমাদ নিয়ে নতুন প্রশ্ন ওঠে। এরপরে শুরু হয় অদ্ভুত সব দুর্ঘটনা, নাতাঞ্জ বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র গবেষণাগারে আগুন ইত্যাদি। ইরান পরবর্তীতে সরাসরি ইসরায়েলকে দায়ী করে। 2020 সালে ঘটে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড। ইরানের পরমাণু কর্মসূচির মূল স্থপতি ফাখরিজাদে নিহত হন একটি স্যাটেলাইট নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অস্ত্রে। হামলাস্থলে একজন মানবঘাতকও ছিল না, এমনটাই বলা হয়। এই বার্তা ছিল স্পষ্ট, ইসরায়েল প্রযুক্তি দিয়ে দূর থেকেই আঘাত করতে পারে, কিন্তু ইরানও শক্ত হাতে পাল্টা প্রস্তুতি নিতে থাকে। ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাইবার সব শক্তি সাজায়। 2025-এ ইসরায়েলের গুপ্তযুদ্ধ আরও এগোয়। ইসরায়েল এজেন্টরা ইরানের ড্রোন যন্ত্রাংশ চুরি করে ভেতরে গোপন লঞ্চপ্যাড বানায়। সেখান থেকে আক্রমণ চালানো হয়। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তে অচল হয়ে যায়। এরপর ঘটে 12 দিনের তীব্র যুদ্ধ, কিন্তু যুদ্ধ থামলেও থামেনি ছায়াযুদ্ধ। ইরান বলেছে তারা ইসরায়েলের বিপরীতে গোয়েন্দা যুদ্ধে পাল্টে আঘাত দিয়েছে, অনেক তথ্য প্রকাশ করেছে, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এসবের অনেকটাই প্রকাশ্য উৎস থেকে নেওয়া হতে পারে। তবে মনস্তাত্ত্বিক আঘাত তৈরি হয়েছে। ছায়াযুদ্ধের আসল লক্ষ্যই এটি ভয় তৈরি করা, মস্তিষ্কে সন্দেহ ঢোকানো, বৈজ্ঞানিক গবেষণার আগে আতঙ্ক ঢুকিয়ে দেয়া। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র, ল্যাব, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়। এই যুদ্ধ শুধু সামরিক ঘাঁটিতে নয়, কখনো ল্যাবে, কখনো বিশ্ববিদ্যালয়ে, কখনো কোনো বিমানবন্দরের অন্ধকার কোণায়। ইসরায়েল আর ইরানের এই গোপন লড়াই নতুন ধরনের যুদ্ধকে জন্ম দিচ্ছে, যেখানে বোমা ফাটে না, কিন্তু ভয় জাগে। 2024 সালে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জালজালে এর মতোই এক নতুন ধরনের জাম্পিং ম্যান উন্মোচন করেছিল, যার রেঞ্জ ছিল 300 মিটার। জালজালে সম্ভবত আগের YMJ-AHM এবং YMJ-AHM-2 অ্যান্টি হেলিকপ্টার মাইনগুলোর প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। আগের YMJ-AHM মাইনগুলো 150 থেকে 200 মিটার উচ্চতায় থাকা হেলিকপ্টারকে লক্ষ্য করত, আর YMJ-AHM-2 মাইনগুলো 250 থেকে 300 কিলোমিটার উচ্চতায় আঘাত হানত। এই মাইনগুলো ইঞ্জিনের শব্দ শনাক্ত করে আসতে বিমান লক্ষ্যবস্তুর গতিবিধি নির্ধারণ করতে পারে বলে জানা গেছে। নতুন এই অস্ত্রগুলো ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কার মধ্যে পরিষেবাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি আসন্ন যুদ্ধের প্রবল সম্ভাবনা রয়েছে। গত জুনে 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েলি নেতৃত্ব ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে নির্মূল করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। 12 দিনের যুদ্ধের পর একটি যুদ্ধবিরতি হয়েছিল। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দিয়েছিল এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়েছিল।
ইরানের এই জালজালে মাইনগুলোর মোতায়েন প্রমাণ করে যে তাদের সামরিক সক্ষমতা কেবল আক্রমণাত্মক নয়, বরং তাদের আকাশ প্রতিরক্ষাও এখন আরও মারাত্মক, বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে পশ্চিমা দেশগুলো যখন ব্যাপক বিনিয়োগ করছে। তখন এই 5 মিটার ব্যাসের বিস্ফোরণ ঘটাতে সক্ষম মাইনগুলো কম খরচে সেই মূল্যবান ড্রোনগুলিকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এটা ইরানের সামরিক কৌশলের একটি নতুন দিক নির্দেশ করে, অর্থাৎ এখন ইরান তাদের আকাশ সীমানায় শত্রুর প্রবেশের ক্ষেত্রে একটি অদৃশ্য কিন্তু প্রাণঘাতী দেয়াল তৈরি করছে। এই প্রযুক্তিগত উদ্ভাবন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং ইসরায়েলকে তাদের বিমান অভিযান পরিচালনার কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। তথাকথিত 12 দিনের যুদ্ধ ইসরায়েল ও ইরানের মধ্যে জুনে শেষ হলেও কোনো পক্ষই এটিকে লড়াইয়ের সমাপ্তি হিসেবে দেখেনি, বরং এটিকে একটি বিরতি হিসেবে বিবেচনা করেছে। এখন ইরান বলছে তাদের লক্ষ্য হলো একযোগে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য যথেষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র তৈরি করা। গতবার ইসরায়েল ও ইরান যখন সংঘর্ষে জড়িয়েছিল, তখন ইসরায়েলি বিমান বাহিনী দাবি করে তারা ইরানের 2টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, তাদের 3000 ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং উৎক্ষেপক যন্ত্রের প্রায় 80% ধ্বংস করে দিয়েছিল। 24শে জুন যুদ্ধবিরতি হওয়ার পর ইসরায়েল ও ইরান উভয়ই মূলত পরবর্তী সংঘর্ষের জন্য পুনরায় অস্ত্র সংগ্রহ এবং পরিকল্পনা শুরু করে। অক্টোবরে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল যে ইরান বৃহৎ আকারের আক্রমণের প্রস্তুতির দিকে ঝুঁকছে এবং তাদের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো 24 ঘন্টা চালু রাখছে। ইরানকে এটি সম্ভব করতে গেলে অবশ্যই রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার কাছ থেকে কিছু সাহায্য নিতে হবে, কিন্তু শেষ পর্যন্ত ইরানের লক্ষ্য হল ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত করার মতো যথেষ্ট আক্রমণ ক্ষমতা তৈরি করা। 12 দিনের যুদ্ধের সময় ইরান ইসরায়েলে 500 ক্ষেপণাস্ত্র এবং 100টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছিল। যুক্তরাষ্ট্রের সহায়তায় বেশিরভাগই ধ্বংস হয়ে গিয়েছিল, তবে কয়েক ডজন ইসরায়েলে আঘাত হানে। এতে 31 জন ইসরায়েলি নিহত এবং আরও 3000 জন আহত হন। এছাড়া 2টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং একটি হাসপাতাল সহ বাড়ি ও ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সুতরাং জুনের যুদ্ধে ইসরায়েল স্পষ্টতই এগিয়ে থাকলেও বিশেষজ্ঞরা বলছেন ইরানের বর্তমান হুমকিকে উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে না। আইডিএফের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং ইনসাইড দ্য মিডল ইস্টের প্রতিষ্ঠাতা আভি মালাম্মেদ বলেছেন, আমি এটাকে খুব গুরুত্বের সাথে নেব। আমি মনে করি না যে এই মুহূর্তে ইরানিদের সেই সক্ষমতা আছে, তবে আমাদের অবশ্যই তাদের খুব গুরুত্বের সাথে নেওয়া উচিত। আভি মালাম্মেদের মনে করেন ইরানের শাসক গোষ্ঠী মধ্যপ্রাচ্য জুড়ে তাদের ছায়া শক্তিগুলোর ওপর নির্ভর করত, যাদেরকে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বলা হয়, কিন্তু আইডিএফের সাথে কয়েক বছর ধরে লড়াই করার পর সেই ছায়া শক্তিগুলো হয় মৃত নতুবা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ইরানের এখন একমাত্র কার্যকর বিকল্প হলো তাদের ক্ষমতার অন্য মাধ্যমটিকে শক্তিশালী করা, আর সেটা হলো তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। কিন্তু এখানে একটি গুরুতর সমস্যা রয়েছে। ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপক যন্ত্র মাটির নিচে তৈরি ও সংরক্ষণ করা হলেও দেশটি মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার ক্ষমতা রাখে না। সেগুলোকে উৎক্ষেপণের জন্য মাটির উপরে নিয়ে আসতে হয়, যেখানে সেগুলোকে প্রস্তুত করতে সময় লাগে, যা সেগুলোকে আক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। এ কারণে আভি মালাম্মেদ বলেছেন, ইরান হয়তো ইসরায়েলে আঘাত হানতে পারে এমন আরও ক্ষেপণাস্ত্র তৈরি করতে চাইবে, কিন্তু উৎক্ষেপণের আগে সেগুলোকে রক্ষা করার ক্ষমতা ছাড়া ক্ষেপণাস্ত্রের কোনো অর্থ নেই। জুনে লড়াই বন্ধ হওয়ার পর ইসরায়েল বলেছিল যে ইরান যদি তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে, তবে তারা আবারও আঘাত হানতে প্রস্তুত।